তাহলে দেখো, আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, আওয়ার এনভায়রনমেন্ট যে আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি পড়বো যে এনভায়রনমেন্টের একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেম কিভাবে কাজ করে। প্ল্যান্ট ফটোসিনথেসিস করে, হার্বিভোররা প্ল্যান্টকে খায়, কার্নিভোররা হার্বিভোরকে খায়, এরকম ভাবে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের মধ্যে, কিভাবে ইকোসিস্টেম গুলো টিকে আছে, তারপরে হিউম্যান অ্যাক্টিভিটি গুলো কিভাবে এই ইকোসিস্টেম গুলোকে নষ্ট করছে, পলিউশন কিভাবে করছে, তারপরে হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড এগুলো কিভাবে এনভায়রনমেন্টের ক্ষতি করছে, ওগুলো খুবই ইজি চ্যাপ্টার। তো এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? আমাদের এনভায়রনমেন্টের চারিদিকে, মন দিয়ে শুনবা, প্রত্যেকটা ওয়ার্ড শুনবা ভালো করে। আমাদের এনভায়রনমেন্টের চারিদিকে অনেক মানে আমাদের চারিপাশে অনেক লিভিং থিংসও আছে, আবার অনেক নন লিভিং থিংসও আছে। লিভিং থিংস যেমন প্ল্যান্ট, অন্য অ্যানিমাল, ব্যাকটেরিয়া, ভাইরাস, সবই এগুলো লিভিং। আর যে অ্যানিমাল নন লিভিং, যেমন মনে করো সানলাইট, ওয়াটার, সয়েল, হ্যাঁ, গ্যাস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো সব নন লিভিং। তো এই টোটাল জিনিসটাকে বলে আমাদের এনভায়রনমেন্ট। দা তাহলে দা এনভায়রনমেন্ট এর মধ্যে কি কি আছে? ফিজিক্যাল সারাউন্ডিং লাইক এয়ার, ওয়াটার বডিজ, সয়েল অ্যান্ড অল আদার অর্গানিজমস, মানে লিভিং থিংস, প্ল্যান্ট, অ্যানিমাল, হিউম্যান বিং, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলো সবগুলোকে একসাথে বলে এনভায়রনমেন্ট। কোনোদিনও আসবে না এই ডেফিনেশনটা। চ্যাপ্টারটা কিছু বলে শুরু তো করতে হবে। তো আমরা যে এত ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট করছি ডে বাই ডে, এর মধ্যে কোনো কোনো ওয়েস্ট প্রোডাক্ট আছে যেগুলো পচে যায়, মাটির সাথে মিশে যায়, সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। আর কোনো কোনো জিনিস আছে যেগুলো পচে না, যেমন প্লাস্টিক, সেগুলো নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল যেগুলো, তাদেরকে কারা পচায়? ডিকম্পোজার, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এদেরকে পচায়, তার মানে ওদেরকে ভাঙা যায়। তো বায়োডিগ্রেডেবল ওয়েস্টের ডেফিনেশন কি? দোজ মেটেরিয়ালস which can be broken down to non-poisonous substances, যেগুলোকে মাইক্রো অর্গানিজম ভাঙতে পারবে, ব্রেক করতে পারবে, আর ব্রেক করে নন পয়জনাস সাবস্টেন্স তৈরি হবে ইন নেচার ইন ডিউ কোর্স অফ টাইম বাই দ্য অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমরা ওদেরকে ভাঙবে, আর কল্ড বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আশা করি এগুলোর এক্সাম্পল অত আমাকে বোঝাতে হবে না। যেমন ক্যাটেল ডাং, মানে গরুর গোবর, এন্ড কম্পোস্ট, মানে আমাদের ওয়েস্ট ভেজিটেবল, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আর এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, অ্যানিমাল বোন, লেদার, হেন তেন, যেগুলো পচে যায়, তোমরা একটা জানোই এগুলো সব। এগুলো হচ্ছে তোমার বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট জেনারেলি ডু নট পলিউট দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের কোনো পলিউশন করে না। ঠিক আছে, খুবই সহজ জিনিস কিন্তু এগুলো, না শুনলে হবে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে হয়ে গেল। আর যেই মানে মেটেরিয়াল গুলো কে মাইক্রো অর্গানিজম ব্রেক ডাউন করতে পারে না, ব্রেক ডাউন করে নন পয়জনাস আর হার্মলেস সাবস্টেন্সে কনভার্ট করতে পারে না, তারা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। যেমন এক্সাম্পল প্লাস্টিক, ডাইফিনাইল ট্রাইক্লো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, মানে ডিডিটি, একটা পেস্টিসাইড, এটাও পচে না। পেস্টিসাইড দিয়ে ক্রপসের পেস্টকে, মানে পোকাকে মারা হয়, কিন্তু এটা কি, এটা জলের সাথে মিশে যায়, কিন্তু এটা জল কি বলতো, পচে যায় না, জলটাকে পলিউট করে দেয়। পলিথিন ব্যাগ, বল পয়েন্ট পেন, রিফিল, সিনথেটিক ফাইবার, গ্লাস অবজেক্ট, কাচের জিনিস, মেটাল যেমন অ্যালুমিনিয়াম ক্যান, আয়রন নেল, সিলভার ফয়েল, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, এগুলো সবই নন বায়োডিগ্রেডেবল, এগুলো কখনো পচে না। তো একটা খুবই ডেঞ্জারাস নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট হচ্ছে ডিডিটি। ডিডিটির ফুল ফর্মটা মনে রেখো, এই যে এটা, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এই ডিডিটি কে, ডিডিটি কি বললাম বলতো?
রেসপন্স করলো। ডিডিটি কি বললাম, একটা পেস্টিসাইড। তার মানে এটাকে পেস্টকে, পোকাকে মারার জন্য স্প্রে করা হয়। এবার ধরে নাও স্প্রে করার সময় একটু স্প্রে আশেপাশের ঘাসগুলোতে লেগে গেল, তো গরু যখন এই ঘাসগুলো খাবে, বা ক্রপকে কাটার পরে ক্রপের স্টেম গুলো যখন গরুকে খাওয়ানো হবে, যেগুলোকে ফডার বলে, তখন গরুর পেটেও এই পেস্টিসাইড গুলো ঢুকে যাচ্ছে। এবার গরুটা যখন মারা যাচ্ছে, গরুটাকে ধরে নাও একটা ক্রো ওর ডেড বডিটাকে খাচ্ছে, বা ভালচার, শকুন ওর ডেড বডিটাকে খাচ্ছে, তখন ক্রো বা ভালচারের বডিতেও এই ডিডিটি ঢুকে যাচ্ছে। তখন কি হচ্ছে, ভালচারের বডিতে এমন রকম কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ভালচার গুলো মারা যাচ্ছে। ডিডিটির একটা খুব বড় ক্ষতি করে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে ভালচারের। ভালচার এখন আর আমাদের এখানে দেখতেই পাওয়া যায় না। 30-40 বছর আগে রায়গঞ্জে কিন্তু ভালচার ছিল, এখন আর একটাও ভালচার নেই। আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম, তখন আমি লাস্ট ভালচার দেখেছিলাম আমার মামার বাড়ির ওখানে, সাউথ দিনাজপুর, কুমারগঞ্জ। তাল গাছের উপরে ভালচারের বাসা ছিল। এখন আর একটাও ভালচার নেই। কেন, কি হয়েছে? ভালচার যখন গরুর মাংস বা মরে যাওয়া গরুর গরুর মাংস যখন খেত, মরে যাওয়া গোটের মাংস যখন খেত, বা মনে করো মরে যাওয়া কুকুর বিড়াল, সবার বডিতেই তো ডিডিটি ঢুকে গেছে। হয়তো ও ডাইরেক্টলি কোনো ক্ষতি করতো না। এবার ভালচার যখন এটাকে খেলো, হয়ে গেল কি, ভালচার যে ডিম দিত, ওই ডিমের শেলটা হয়ে গেল নরম। আর সেই জন্য ডিমের ভিতরে যে বাচ্চাটা, ওগুলো প্রি ম্যাচিওর ডেথ হয়ে যাচ্ছিল। মানে ডিমটা ফুটে যে বের হবে বাচ্চাটা, ওইটাই হলো না, বাচ্চাটা ডিমের ভিতরেই মরে গেল। এই জন্য আর এখন একটাও বাচ্চা নেই। সো ডিডিটি, এই ডিডিটি মনে করো ঢুকে গেল ইনসেক্টের বডিতে, ইনসেক্ট থেকে চলে গেল ফ্রগের বডিতে, কারণ ফ্রগ ইনসেক্টে খায়। ফ্রগ থেকে চলে গেল স্নেকের বডিতে, স্নেক থেকে চলে গেল হকের বডিতে, হক মানে একটা বার্ড। তাহলে এই ডিডিটি সবার বডিতে ঢুকে যাচ্ছে, আমাদের বডিতেও ঢুকে যাচ্ছে DDT। হ্যাঁ, DDT is a non-biodegradable waste, so it can be passed along the food chain. এই যে এ ওকে খাচ্ছে, ও ওকে খাচ্ছে, এটাকে ফুড চেন বলে। তো সবার মধ্যেই পাস অ্যালং, মানে চলে যাচ্ছে, ফ্রম ক্রপ টু ম্যান or other animals and birds and harm them. For this reason, DDT has been banned from use in most countries. আমাদের কান্ট্রিতে এখনো ওইভাবে হয়নি, সবাই তাও লুকিয়ে ছপিয়ে পড়ে, কারণ খুব এফেক্টিভ পেস্টিসাইড তো, পেস্টদেরকে একদম সেইভাবে মারে। কিন্তু এটার যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এবার এখানে একটা কোয়েশ্চেন বলি, এটা জাস্ট রিডিং করে রেখো, যে স্যার, কোন কোন মেটেরিয়াল বায়োডিগ্রেডেবল আর কোন কোন মেটেরিয়াল নন বায়োডিগ্রেডেবল, কেন? কেন কাউ ডাং, ভেজিটেবল, ফ্রুট এগুলো পচে যায়, মানে মাইক্রো অর্গানিজম এদেরকে পচায় দেয়, ব্রেক করে দেয়, কিন্তু প্লাস্টিককে কেন করতে পারে না? কি মনে হয় তোমাদের, কি কারণ? ব্যাকটেরিয়া কি দিয়ে জিনিসকে, মানে বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে কি দিয়ে ব্রেক করে? ওর বডির এনজাইম দিয়ে, তাই না? ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ব্রেক করে। এবার ডাইজেস্টিভ এনজাইম তো স্পেসিফিক হয়, ও প্লাস্টিককে ব্রেক করতে পারবে না ওই এনজাইমটা। কথাটা বুঝতে পারলা? সে যে এই যে ডিকম্পোজাররা, মানে ব্যাকটেরিয়া যারা আছে, এরা যে কাজ করে, এদের যে এনজাইম গুলো খুব স্পেসিফিক হয়। এগুলো শুধু ওই বায়োডিগ্রেডেবল যেগুলো, সেগুলোকেই ব্রেক করতে পারে, কিন্তু নন বায়োডিগ্রেডেবল গুলোকে ব্রেক করতে পারে না। তো এটা জাস্ট একটা রিডিং করে রেখো। নেক্সট চলে আসি, ইকোসিস্টেম। তোমরা সবাই ইকোসিস্টেমের ডেফিনেশনটা একটু লিখে নাও। এখানে একটা হেডিং করো, ইকোসিস্টেম। ইকোসিস্টেম লেখো। অ্যান ইকোসিস্টেম, an ecosystem is the structural and functional unit
of environment which is a stable ecological unit where input of energy and circulation of matters occur. বুকের মধ্যে ভালো করে ইকোসিস্টেমের ডেফিনেশন দেওয়া নেই, হ্যাঁ, এটা হচ্ছে ইকোসিস্টেমের ডেফিনেশন। যে দেখো, আমি তোমাকে একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও একটা পন্ড আছে, এই পন্ডের লাইফ সাস্টেন করার জন্য তোমার এনার্জি সাপ্লাই দরকার। তো এনার্জিটা আসবে সান থেকে এনার্জিটা আসবে সোলার এনার্জি। এবার এই সোলার এনার্জিকে নিবে অ্যাকোয়াটিক প্ল্যান্টস এই সোলার এনার্জিকে অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস করে ফুড বানাবে। তারপরে অ্যাকোয়াটিক প্ল্যান্টকে খাবে ধরে নাও ছোট ছোট ইনসেক্ট, তাহলে এনার্জিটা এখন চলে গেল ইনসেক্টের মধ্যে। তারপরে ইনসেক্টকে খাবে হচ্ছে মনে করো স্মল ফিশকে খাবে ধরো বিগ ফিশ, আর বিগ ফিশকে খাচ্ছে মনে করো বার্ড। এবার দেখো এইখানে প্ল্যান্ট ফুড বানানোর জন্য কি কি নিচ্ছে। এক নিচ্ছে সোলার এনার্জি, 2 নাম্বার নিবে কার্বন ডাই অক্সাইড, তাই কি না? আর কি নিবে? ওয়াটার অ্যান্ড মিনারেলস, মানে নিউট্রিয়েন্টস নিবে মাটি থেকে, ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টসও নিচ্ছে। এবার যখন ইনসেক্ট স্মল ফিশ আচ্ছা নিচ্ছে, কিন্তু তার বদলে কি ব্যাক করে দিচ্ছে? না, মানে অক্সিজেনকে আবার ছেড়ে দিচ্ছে, তাই কি না? এবার ইনসেক্ট স্মল ফিশ বিগ ফিশ বার্ড এরা অক্সিজেনকে ব্রিথ করে, এরা অক্সিজেনকে নেয়, তাই কি না? নিয়ে এরা কি ছাড়ে, সবাই কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তাহলে কার্বন ডাই অক্সাইড যেটা ইনিশিয়ালি প্ল্যান্ট নিয়েছিল, ওটা আবার রিস্টোর হয়ে গেল, সবাই কার্বন ডাই অক্সাইডটাকে আবার রিস্টোর করে দিল। আর প্রত্যেকে যে অক্সিজেন নিচ্ছিল, সেই অক্সিজেনটাকে আবার প্ল্যান্ট রিস্টোর করে দিল। এবার মনে করো এই প্ল্যান্ট ইনসেক্ট স্মল ফিশ বিগ ফিশ বার্ড এরা প্রত্যেকেই ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট করে, অথবা এরা যখন মারা যায় তখন এদের ডেড বডি গুলো পড়ে থাকে। এবার ডেড বডি গুলোকে ডিকম্পোজ করে হচ্ছে ডিকম্পোজার, মানে ব্যাকটেরিয়া এদের বডিটাকে পচায়। ডিকম্পোজার এদেরকে ডিকম্পোজ করে, মানে এদের বডিটাকে ব্রেক করে দেয়, বড় বড় মলিকিউল গুলোকে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করে দেয়, ডিকম্পোজিশন করে। আর ডিকম্পোজিশন হওয়ার জন্য মাটি থেকে যে নিউট্রিয়েন্টস গুলো নিয়েছিল ওগুলো মাটিতে আবার ব্যাক করে চলে আসে। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার সোলার এনার্জি যেটা আসলো, এনার্জিটা আসলো প্ল্যান্টের মধ্যে, প্ল্যান্ট থেকে গেল ইনসেক্টের মধ্যে, ইনসেক্ট থেকে গেল স্মল ফিশ থেকে বিগ ফিশ থেকে বার্ড। এবার সবাই যখন মারা যাবে তখন এনার্জিটা কোথায় যাবে? ওটা কি আবার সানে ব্যাক করে যাবে? না, ওটা এনভায়রনমেন্টেই মিক্স হয়ে যাবে। তাহলে এখানে ইনপুট অফ এনার্জি ইনপুট অফ
এনার্জি, এনার্জি তোমাকে ইনপুট দিতে হবে। তাই এখানে এনার্জির ইনপুট কে দিচ্ছে বলো? সান দিচ্ছে। কিন্তু ম্যাটার, কার্বন ডাই অক্সাইড একটা ম্যাটার, অক্সিজেন একটা ম্যাটার, ওয়াটার একটা ম্যাটার, নিউট্রিয়েন্ট একটা ম্যাটার, এইগুলো সার্কুলেশন হচ্ছে। কি বুঝলা? এগুলো যেখান থেকে এসেছিল ওখানেই আবার ব্যাক করে যাচ্ছে। এটা হচ্ছে ইকোসিস্টেম, যেখানে এনার্জির ইনপুট হবে আর ম্যাটারের সার্কুলেশন হবে। জিনিসটা বুঝতে পারলা? তাহলে ইকোসিস্টেমের যে ডেফিনেশনটা আমি লিখালাম, যে ইকোসিস্টেম is the structural and functional unit of environment which is a stable ecological unit where input of energy মানে sun and circulation of matters occur, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, এগুলো সার্কুলেশন হয়ে যেখান থেকে নিয়েছিল আবার ওখানেই ব্যাক করে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে, ধরে নাও আমি বললাম যে এখানে একটা পন্ড আছে, এটা পন্ডের ইকোসিস্টেম আমি বুঝালাম, এখানে আমি পন্ডের ইকোসিস্টেম বুঝালাম, ভালো কথা। আর ধরে নাও আমি বললাম আহ এই দূরে কোথাও একটা মনে করো ফরেস্ট আছে, বা ওর কাছেই বা আশেপাশেই একটা মনে করো ফরেস্ট আছে। এবার এই ফরেস্টের মধ্যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টকে খাচ্ছে হার্বিভোর, মানে গরু, ছাগল, ডিয়ার, এরা খাচ্ছে হার্বিভোর। প্ল্যান্ট তো সানলাইটের এনার্জিকে অ্যাবজর্ব করবে, ওটা তো আছেই। হার্বিভোরকে খাচ্ছে স্মল কার্নিভোর, মনে করো ফক্স, এরা খাচ্ছে স্মল কার্নিভোর। আর স্মল কার্নিভোরকে খাচ্ছে মনে করো বিগ কার্নিভোর, মনে করো টাইগার বা উলফ, এরা খাচ্ছে বিগ কার্নিভোর, ওদেরকে খাচ্ছে। আর এরা যখন মারা যাচ্ছে, প্ল্যান্ট, হার্বিভোর, কার্নিভোর সবাই যখন মারা যাচ্ছে, এদের ডেড বডি আর এদের ওয়েস্ট প্রোডাক্টকে ডিকম্পোজ করে দিচ্ছে ডিকম্পোজাররা, ডিকম্পোজ করে দিচ্ছে। মানে এখানেও ওই একই রকম ব্যাপারটা, ওটা পন্ডের বুঝালাম, এটা ফরেস্টের বুঝালাম। কিন্তু আমাকে বলো, এই ফরেস্টের ইকোসিস্টেম চলার জন্য বা পন্ডের ইকোসিস্টেম চলার জন্য কোনো ইকোসিস্টেমকে কি কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে? এমন কি যে ফরেস্টের ইকোসিস্টেম চলার জন্য পন্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, বা পন্ডের ইকোসিস্টেম চলার জন্য ফরেস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে? না। তাই আমি ডেফিনেশনটাতে কি লিখেছি? ডেফিনেশনটাতে আমি লিখেছি হচ্ছে স্টেবল, স্টেবল কথাটা লিখেছি। প্রত্যেকটা ইকোসিস্টেম স্টেবল, কারণ প্রত্যেকটা ইকোসিস্টেমের নিজস্ব কি আছে? প্রডিউসার আছে। যেমন পন্ডে ফুডের প্রডিউসার কারা? অ্যাকোয়াটিক প্ল্যান্ট। ফরেস্টেও মানে টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট। প্রত্যেকটা কি বলবো, ইকোসিস্টেমের নিজস্ব প্রডিউসার আছে। ফুড চেনকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন মেম্বার আছে। প্রত্যেকটা ডিকম্পোজার আছে যারা ডেড বডি। তো কেউ কোনো ইকোসিস্টেমই ফুললি অন্য আর একটা ইকোসিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট থাকে না, একটু লিঙ্ক থাকে কিন্তু অতটা না। মানে ফরেস্ট ছাড়াও পন্ড নিজে নিজেও বেঁচে থাকতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ইকোসিস্টেমে আমরা এই জিনিসগুলোই পড়বো। এইখানে বইতেও একটা ইকোসিস্টেমের ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু এটা অত ভালো না। এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সেলফ কন্টেইন, মানে নিজের দেখভাল নিজেই রাখতে পারে। হ্যাঁ, আমাদের কিন্তু অন্য ইকোসিস্টেম উপর ডিপেন্ড করতে হয়, কারণ আমরা তো অন্য জায়গা থেকে প্রোডাক্ট ইনপুট থাকি। আমাদেরকে অন্য ইকোসিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়, হ্যাঁ, কিন্তু আমাদের লাইফটা তো অনেকটা আর্টিফিশিয়াল। তুমি স্টোন এজের মানুষের কথা ভাবো, ওটা ওটা অনেক ন্যাচারাল এক্সাম্পল হলো। আমাদের লাইফ তো অতটা ন্যাচারাল না, তাই না? আমরা তো ফুড মানে প্রডিউস করাই, ফিল্ডে মাছ চাষ করাই, পোল্ট্রি ফার্মে পোল্ট্রি চাষ করাই, করে তারপরে মানে আমরা ফুড প্রডিউস করাই, তারপরে ফুড কনজিউম করি। কিন্তু ব্যাপারটা ন্যাচারালি কি অ্যাকচুয়ালি করা উচিত কি ছিল আমাদের? ফুড কালেক্ট করা উচিত ছিল। যেমন স্টোন যে যে ফল ফ্রুট কালেক্ট করে নিয়ে আসলো, হান্টিং করে একটা ডিয়ার কালেক্ট করে নিয়ে আসলো, ওটা সবাই মিলে খেলো কেভের ভিতরে রান্না করে। তো যাই হোক, তো এরকম অনেক এক্সাম্পল আছে।
গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম হয়, ফরেস্টের ইকোসিস্টেম হয়, ডেজার্টের ইকোসিস্টেম হয়, মাউন্টেনের ইকোসিস্টেম হয়। এগুলো তোমরা নিজেরাই সুন্দর বানিয়ে নিতে পারবা। পন্ডের ইকোসিস্টেম হয়, লেকের ইকোসিস্টেম হয়, রিভারের হয়, সি এর হয়, অনেক কিছুরই ইকোসিস্টেম হয়। তো এগুলোর মধ্যে কোন ইকোসিস্টেম দেখলাম আমরা জলের মধ্যে থাকছে, একই না? কোন কোন ইকোসিস্টেম জলের মধ্যে হয়, কোন কোন ইকোসিস্টেম ল্যান্ডের মধ্যে হয়। যে ইকোসিস্টেম গুলো ল্যান্ডের মধ্যে হয় সেগুলো টেরিস্ট্রিয়াল, আর যেগুলো জলের মধ্যে হয় সেগুলো অ্যাকোয়াটিক। আশা করি নিজেরাই পারবা। যেমন ডেজার্ট, গ্রাসল্যান্ড, ফরেস্ট, ক্রপ ফিল্ড, মাউন্টেন, এগুলো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, এগুলো ল্যান্ডের মধ্যে হয়। আর পন্ড, লেক, রিভার, সি, অ্যাকোয়ারিয়াম, এগুলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেগুলো জলের মধ্যে হয়। আবার কোন কোন ইকোসিস্টেম আছে, এইদিকে শোনো, কোন কোন ইকোসিস্টেম আছে মানুষ বানায়, যেমন একটা অ্যাকোয়ারিয়াম, ওটা একটা মানুষের তৈরি করা ইকোসিস্টেম। তারপরে মনে করো হচ্ছে একটা আহ, তোমার হচ্ছে গার্ডেন বা একটা পার্ক, গ্রিন হাউস, বা মনে করো একটা ধানের জমি। কথাটা বুঝলা? এগুলো কি, এগুলোকে বলে হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আগের গুলো ন্যাচারাল, ওগুলো নিজে নিজেই হয়, কিন্তু যেগুলো মানুষ বানায় আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের এক্সাম্পল মনে রাখো, ক্রপ ফিল্ড মানে এগ্রিকালচারাল ল্যান্ড, গ্রাসল্যান্ড, গার্ডেন, পার্ক, অ্যাকোয়ারিয়াম, এগুলো সবই আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর আরেকটা জিনিস হচ্ছে, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কিন্তু সেলফ সাস্টেইনড না। মানে একটা অ্যাকোয়ারিয়াম কি নিজের দেখভাল নিজে রাখতে পারবে? ওখানে কিন্তু ফুড কিন্তু মানুষকেই দিতে হচ্ছে, ওখানে প্রডিউসার নেই। তো এগুলো কিন্তু নট সেলফ সাস্টেইন। একটা কোয়েশ্চেন, মানে মানে কি বলবো, যে এই কোয়েশ্চেন গুলো দিলে তোমরাই বিপদে পড়ে যাবা। যে ব্যাপারটা হচ্ছে যে কখনো কি একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম ন্যাচারাল ইকোসিস্টেমে কনভার্ট হতে পারে? হ্যাঁ। এক্সাম্পল দিয়ে বোঝাও। আরে স্যার অ্যাকোয়ারিয়ামে সবকিছু লাগাই দিন। অ্যাকোয়ারিয়ামকে বাদ দাও, অ্যাকোয়ারিয়াম কখনোই মানে আর্টিফিশিয়াল থেকে ন্যাচারাল হবে না। কিন্তু একটা ক্রপ ফিল্ডের কথা ভাবো, একটা ধানের জমি। মনে করো মানুষ ধানগুলো লাগিয়েছে, এরকম সামনে আসো তো, ওর সঙ্গে দুজন মিলে বসে আমি এগুলো হাসি টাসি করবো, আমি ডিস্ট্রাক্টেড হবো। সামনে আসো। নাম কোথায়? রূপম, রূপম। একটা ক্রপ ফিল্ডের কথা ভাবো, মানে ধানের জমি। ধানের জমিটাতে একটা লোক ধান টান লাগিয়ে তারপরে মনে করো ছেড়ে দিল। তাহলে কি হবে? মানে কয়েক মাসের মধ্যে ওই ধানের জমিতে অন্য গাছও তো হয়ে যাবে। ওখানে চলে আসবে ছোট ছোট ব্যাঙ, ছোট ছোট সাপ, ওখানে তারপরে তৈরি হয়ে যাবে একটা ইকোসিস্টেম। Yes, some artificial ecosystem can converted into natural ecosystem. Example, crop field. হ্যাঁ, একটা গার্ডেন বানালো, গার্ডেনটাকে বানিয়ে ছেড়ে দিল, তো গার্ডেনটা কয়েকদিন পরে জঙ্গল হয়ে যাবে, ওখানে সাপ চলে আসবে, ব্যাঙ চলে আসবে, ওখানে একটা আলাদাই রাজ্য হয়ে যাবে। কি বুঝতে পারলা ব্যাপারটা? এরকম কোয়েশ্চেন দিবে না, এগুলো বড়দের কোয়েশ্চেন, যাই হোক। তো এবার ব্যাপারটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম কি কি দিয়ে তৈরি। একটা ইকোসিস্টেম কিছু নন লিভিং কম্পোনেন্ট মানে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, আর কিছু লিভিং কম্পোনেন্ট মানে বায়োটিক কম্পোনেন্ট দিয়ে তৈরি। আশা করি সবাই এগুলা কিন্তু অত এক্সপ্লেনেশনের কিছু নাই। অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে কি বললাম? নন লিভিং। নন লিভিং যেমন মনে করো কি বলবো, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, ওয়াটার, ফসফরাস, সালফার, সয়েল, সানলাইট, এগুলো সব অ্যাবায়োটিক কম্পোনেন্ট। আর বায়োটিক কম্পোনেন্ট কি? বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে যেগুলো লিভিং, লিভিং কম্পোনেন্ট, গাছ মানে ট্রি, মানে প্ল্যান্টস, অ্যানিমালস, ব্যাকটেরিয়া, এগুলো সব লিভিং কম্পোনেন্ট। স্যার হ্যাঁ, ইকোসিস্টেম আর এনভায়রনমেন্টের ডিফারেন্স কি? ইকোসিস্টেম দিয়ে এনভায়রনমেন্ট তৈরি হয়। হ্যাঁ, এনভায়রনমেন্ট অনেক বড় ব্যাপার, ওর মধ্যে থাকে ইকোসিস্টেম। এবার বায়োটিক কম্পোনেন্টকে তুমি তিনটা পার্টে ডিভাইড করো, মানে যারা লিভিং তাদেরকে তিনটা পার্টে ডিভাইড করো। একটা হচ্ছে প্রোডিউসার, মানে যারা ফটোসিনথেসিস করতে পারে,
নিজেদের ফুড নিজেরাই বানাতে পারে, এরাও লিভিং, যেমন প্ল্যান্টস, গ্রিন প্ল্যান্টস। কিন্তু যারা পারে না তারা হয়ে গেল কনজিউমার। তার মানে ওরা গ্রিন প্ল্যান্টস এর উপরে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট থাকে, তাই কি না? ওরা কনজিউম করছে, গাছের তৈরি করা খাবারটা ওরা কনজিউম করছে, তাই ওরা কনজিউমার। গাছ প্রডিউস করছে, তাই প্রডিউসার। ফুড প্রডিউস করছে নিজে নিজেই। কিন্তু হার্বিভোর বলো, কার্নিভোর বলো, ওরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ওই ফুডে, প্ল্যান্টেরই ফুডটা কনজিউম করছে, তাই ওরা কনজিউমার। তাহলে হুইচ আর ডিপেন্ডেন্ট অন আদার্স ফর ফুড, তারা হচ্ছে কনজিউমার, যেমন অ্যানিমাল, এরা কনজিউমার। আর ডিকম্পোজার কি হয়, এই প্রডিউসার কনজিউমার এরা যখন মারা যায় বা এদের ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে ডিকম্পোজ করে ভেঙে মাটিতে মিশিয়ে দেয়, তারা হয়ে গেল ডিকম্পোজার। যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলো খুব সোজা সোজা জিনিস, তাই আমি বেশি কিন্তু অত বলছি না। তাহলে ফাংশনিং অফ ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেম কিভাবে কাজ করে, এখান থেকে এত অবধি রিডিং করে রাখবা। এই ধরনের কোয়েশ্চেন কখনোই দিবে না যে শর্টলি ডিসক্রাইব হাউ ইকোসিস্টেম ফাংশন। তো ওটা তো আমি ওই যে ফরেস্ট আর পন্ডের যে ইকোসিস্টেমটা বুঝালাম ওখানেই তো বলে দিলাম, হ্যাঁ কি না? ফরেস্ট আর পন্ডের যে ইকোসিস্টেমটা যে বুঝালাম এখানেই তো বলে দিলাম, তাই না? যে এখানে একটা প্রডিউসার থাকবে যারা সানলাইটের এনার্জিকে অ্যাবজর্ব করবে, করে ওটা কনজিউমারের মধ্যে যাবে। প্রথমে যাবে হার্বিভোর, তারপরে যাবে স্মল কার্নিভোর, তারপরে যাবে লার্জ কার্নিভোর, তারপরে যাবে টপ কার্নিভোর, এরকম করে এনার্জিটা যেতে থাকবে। যেখানে কার্বন ডাই অক্সাইড প্ল্যান্ট অ্যাবজর্ব করে নিবে আর অক্সিজেন ছাড়বে, এদিক থেকে ওয়াটার অ্যাবজর্ব করবে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করবে। কিন্তু ইনসেক্ট, স্মল ফিশ, বিগ ফিশ মানে অন্য কনজিউমাররা ওরা আবার অক্সিজেনকে কনজিউম করে, কিন্তু কার্বন ডাই অক্সাইডটাকে আবার ব্যাক করে দেয়। আর এরা যখন মারা যায়, ওয়েস্ট প্রোডাক্ট আর ডেড বডি, ডিকম্পোজাররা ওদের বডিকে ডিকম্পোজ করে নিউট্রিয়েন্ট গুলোকেও আবার মাটিতে ব্যাক করে দেয়। এইটা এইভাবে একটা ইকোসিস্টেম কাজ করে। মনে রাখবা এখানে ইনপুট অফ এনার্জি অ্যান্ড সার্কুলেশন অফ ম্যাটার, এটাকে ব্যাপারটা বুঝতে হবে। যে কার্বন ডাই অক্সাইড প্ল্যান্ট নিয়ে নিচ্ছে, কিন্তু অ্যানিমালরা আবার ফিরাই দিচ্ছে, সার্কুলেশন। অক্সিজেনটা ছাড়ছে ইন প্ল্যান্ট, কিন্তু অ্যানিমালরা অক্সিজেন নিচ্ছে। তারপরে নিউট্রিয়েন্ট প্ল্যান্ট নিচ্ছে মাটি থেকে, কিন্তু ওরা যখন মারা যাচ্ছে ডিকম্পোজাররা আবার নিউট্রিয়েন্টটাকে মাটিতে মিশাই দিচ্ছে। মানে ম্যাটার গুলো সার্কুলেট হচ্ছে, ম্যাটার গুলো যেখান থেকে যে এসেছিল ওখানেই আবার ফিরে যাচ্ছে। কিন্তু কন্টিনিউয়াস ইনপুট অফ এনার্জি চলছে, কোথা থেকে? সান থেকে। তো এইভাবে একটা ইকোসিস্টেম কাজ করে। তো এটা অত কিছু বোঝানোর নাই, সেই জন্য এটা শুধু রিডিং করে রাখবা। হাউ ইকোসিস্টেম, ফাংশনিং অফ ইকোসিস্টেম। তো এবার চলে আসো প্রডিউসার, কনজিউমার এন্ড ডিকম্পোজার। তো লিভিং অর্গানিজমকে তিনটা পার্টে ডিভাইড করলাম। লিভিং অর্গানিজমকে তিনটে পার্টে ডিভাইড করলাম। যারা ফুড প্রডিউস করতে পারে মানে ফটোসিনথেসিস করতে পারে তারা প্রডিউসার, আর যারা পারে না তারা হয়ে গেল কনজিউমার, আর যারা ওদের ডেড বডিকে ব্রেক ডাউন করে তারা হয়ে গেল ডিকম্পোজার। তারা হয়ে গেল ডিকম্পোজার, হ্যাঁ কি না? এবার ব্যাপারটা হচ্ছে কনজিউমারও আবার থ্রি টাইপস এর হয়। কনজিউমারও আবার থ্রি টাইপস এর হয়। হার্বিভোর মানে যারা ডাইরেক্ট প্ল্যান্ট খায়, হার্বিভোর। তারপরে হয়ে গেল তোমার কার্নিভোর, আর একটা হয়ে গেল তোমার যারা দুটোই খায় মানে অমনিভোর। যারা দুটোই খায় মানে প্ল্যান্টও খায় অ্যানিমেলও খায় তারা অমনিভোর। কার্নিভোরকে অনেক টাইপের হয়, তোমার স্মল কার্নিভোর, লার্জ কার্নিভোর, টপ কার্নিভোর, অনেক রকমের কার্নিভোর হয়। তো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। মনে করো গ্রাস, গ্রাস ফটোসিনথেসিস করে ফুড বানাচ্ছে। গ্রাসকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্টকে খাচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে হচ্ছে স্নেক, স্নেক কে খাচ্ছে হচ্ছে মনে করো হক বা চিল অর ইগল। তো এখানে গ্রাস যে ফটোসিনথেসিস করে ফুড বানাতে ফুড প্রডিউস করছে, তাহলে ও হয়ে গেল প্রডিউসার।
এবার গ্রাসকে যে খাচ্ছে, মানে ঘাসকে খাচ্ছে ইনসেক্ট, তাহলে ইনসেক্ট হয়ে গেল হার্বিভোর। তাহলে হার্বিভোর কনজিউমারের আন্ডারে, কারণ ও ফটোসিনথেসিস করতে পারে না। তারপরে হয়ে গেল ফ্রগ, ফ্রগকে বলো স্মল কার্নিভোর। স্নেক একটু লার্জ কার্নিভোর। কিন্তু লাস্টে কি আছে, হক, হককে আর কেউ খাচ্ছে না, তাহলে হক হয়ে গেল টপ কার্নিভোর। বুঝতে পারলা? হ্যাঁ, হিউম্যান তো টপ। কিন্তু এই 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 ফ্লো চার্টটাতে আমি অমনিভোর আর ডিকম্পোজারকে রাখতে পারবো না, কারণ অমনিভোর সব খায় আর ডিকম্পোজার সবার বডিকেই ডিকম্পোজ করে। তো ডিকম্পোজারটা এখানেও হবে, গ্রাসকেও ডিকম্পোজ করে, ইনসেক্টকেও ডিকম্পোজ করে, এখানেও তো আমি ডিকম্পোজার দিতে পারতাম। কথাটা বুঝতে পারছো আমার? তো অমনিভোর আর ডিকম্পোজারকে একটা ফুড চেনের মধ্যে রাখা যায় না, কারণ ওরা সবই কনজিউম করে, তাই এরকম ভাবে একটা ইকোসিস্টেম কাজ করে। এবার এখানে প্রোডিউসার, কনজিউমার যে আছে, কনজিউমারের আমার এখানে অনেকগুলো লেভেল হচ্ছে। হার্বিভোরকে বলে প্রাইমারি কনজিউমার, স্মল কার্নিভোরকে বলে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, লার্জ কার্নিভোরকে বলে টারশিয়ারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, আর টপ কার্নিভোরকে টপ কার্নিভোরই বলে, ওটার আর কোনো টার্মিনোলজি নেই। তাহলে গ্রাস হয়ে গেল প্রোডিউসার। এই যে দেখো, এগুলো জিনিস কিন্তু রিপিট করবো না। প্রোডিউসার, ইনসেক্ট হয়ে গেল প্রাইমারি কনজিউমার, 1 ডিগ্রি মানে প্রাইমারি কনজিউমার। ফ্রগ হয়ে গেল সেকেন্ডারি কনজিউমার। স্নেক হয়ে গেল টারশিয়ারি কনজিউমার, 3rd ডিগ্রি মানে টারশিয়ারি কনজিউমার। হক হয়ে গেল টপ কার্নিভোর বা টপ কনজিউমার। যাই হোক, এইগুলা জিনিসেই এই চ্যাপ্টার ভরা, আর কি বলবো, এগুলা জিনিসেই ভরা, খালি এইটা এটা এইগুলাই ভরা। এটাকেই বলে ফুড চেন, এই জিনিসটাকেই বলে ফুড চেন, যেখানে এনার্জিটা গ্রাস থেকে ইনসেক্ট, ইনসেক্ট থেকে ফ্রগ, থেকে স্নেক, থেকে হকে যাচ্ছে, এটাকেই ফুড চেন বলে। ফুড চেনে কিন্তু অমনিভোর, ডিকম্পোজার এদেরকে রাখা যায় না। জিনিসটা বুঝতে পারলা? এগুলোর এক্সাম্পল গুলো একটু পড়বা। প্রোডিউসারের এক্সাম্পল গ্রাস, গ্রিন প্ল্যান্টস, হার্বিভোরের এক্সাম্পল আর প্রাইমারি কনজিউমারের এক্সাম্পল ইনসেক্ট, কাউ, গোট। স্মল কার্নিভোরের এক্সাম্পল মনে করো ফ্রগ, তারপরে ছোট ছোট বার্ডস এগুলো। লার্জ কার্নিভোরের এক্সাম্পল স্নেক, ফক্স। আর টপ কার্নিভোরের এক্সাম্পল হক, টাইগার, লায়ন। অমনিভোরের এক্সাম্পল হিউম্যান, মাংকি, আর বিয়ার, ভাল্লুক, রেকুন, এরা সবই খায়। আর ডিকম্পোজার হচ্ছে ব্যাকটেরিয়া আর ফাঙ্গি। ঠিক আছে, তাহলে নেক্সট চলে আসি। বুঝছে? হুম। স্মল কার্নিভোর স্মল কি কেন প্রাইমারি বলেছে? হ্যাঁ, স্মল কার্নিভোর স্মল তো সেকেন্ডারি। ও সেই ও হ্যাঁ, কার্নিভোর স্নেক খায়। হার্বিভোর হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, আহ এগুলো কিন্তু আমি বেশি টাইম ওয়েস্ট করব না, ফটাফট দেখবা। তাহলে প্রোডিউসার ডেফিনেশন পারবা নাকি আবার বুঝাতে হবে? যাদের গ্রিন পিগমেন্ট, ক্লোরোফিল আছে, আর যারা সানলাইটের এনার্জি, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দিয়ে ফুড প্রডিউস করতে পারে, তারাই প্রডিউসার হয়ে গেল। গ্রিন প্ল্যান্ট আর ব্লু গ্রিন অ্যালগি, এরা হচ্ছে প্রডিউসার। তারপরে চলে আসা হচ্ছে কনজিউমার, মানে যারা ফুড প্রডিউস করতে পারে না, যারা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্ল্যান্টের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটা জিনিস বলো তো, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কথাটা আমি কেন বলছি? ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কথাটা বলছি যে এখানে ইনসেক্ট যে খাবারটা খাচ্ছে ও ডাইরেক্টলি গ্রাস থেকে খাচ্ছে, তাই কি না? কিন্তু ফ্রগ বা পরের গুলা,
ও তো ডাইরেক্ট গ্রাস খাচ্ছে না, ও ইনসেক্ট যে গ্রাস থেকে যে এনার্জিটা পেয়েছিল ওই এনার্জিটা ও নিচ্ছে। তাহলে ফ্রগ ডাইরেক্টলি ইনসেক্টের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু ইনডাইরেক্টলি কার উপরে ডিপেন্ডেন্ট? গ্রাসের উপরে ডিপেন্ডেন্ট। কারণ গ্রাস যদি না থাকতো তাহলে ইনসেক্ট থাকতো না, ইনসেক্ট না থাকলে ফ্রগ কি খেত? কথাটা বুঝতে পারছো তো? তো সবাই কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি মানে প্ল্যান্টের উপরেই ডিপেন্ডেন্ট ফর ফুড এনার্জি। তো কনজিউমার এখানে তাই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ব্যাপারটা আসবে। আর তো এগুলা এক্সাম্পল করবা। তো কনজিউমারের টাইপ কি? যারা প্রাইমারি কনজিউমার মানে হার্বিভোর হয়ে গেল তোমার কি প্রাইমারি কনজিউমার। না না, ওটা তো আমি বোঝানোর জন্য বলবো। और किसी नाम और- नाम जो है না না, প্রাইমারি বোঝানোর জন্য 1 ডিগ্রি লিখলাম। তো যারা ডাইরেক্ট প্ল্যান্ট খায়, এক্সাম্পল কাউ, বাফেলো, গোট, শিপ, হর্স, ডিয়ার, ক্যামেল, অ্যাস, অক্স, এলিফ্যান্ট, মাঙ্কি, স্কুইরল, র্যাবিট, হিপোপটেমাস, নেহা, এরা হচ্ছে সবাই। बांग्ला दोनों की हाय এটা বলি যে আমি এটার পরে তোমার तेरे मार बांग्ला बोली चले তারপরে চলে আসা হচ্ছে কার্নিভোর মানে যারা অন্য অ্যানিমালকে খায়, অ্যানিমালের ফ্লেশকে খায়, তারা হয়ে গেল কার্নিভোর। তো এখানে এক্সাম্পল লায়ন, টাইগার, ফ্রগ, হেন তেন। আর কার্নিভোরের আবার ক্যাটাগরি আছে, এই তো ফ্রগ। আচ্ছা এবার দেখো কার্নিভোরের আবার টাইপ আছে, আমি বললাম কি কি, স্মল কার্নিভোর আর লার্জ কার্নিভোর, আর একটা বলতে পারো টপ কার্নিভোর, ওটা বলতে হবে। তো স্মল কার্নিভোর হয়ে গেল তোমার সেকেন্ডারি কনজিউমার, কারণ ওরা প্রাইমারি কনজিউমার মানে হার্বিভোরকে খায়। লার্জ কার্নিভোর হয়ে গেল কি টারশিয়ারি কনজিউমার, কারণ ওরা সেকেন্ডারি কনজিউমারকে খায়। এরকম করে জিনিসটা চলছে। আর অমনিভোর, বুঝতে পারছো তো? অমনিভোর অমনিভোর হচ্ছে যারা প্ল্যান্ট অ্যানিমাল দুটোই খায়। এক্সাম্পল হচ্ছে হিউম্যান, ডগ, ক্রো, স্প্যারো, ডিয়ার, ময়না, অ্যান্ট, এগুলো হচ্ছে সব, এগুলো হয়ে গেল তোমার অমনিভোর। কুকুরকে যদি সবজি দিয়ে ভাত মাখায় দাও খাবে না। फिर बिरयानी भजन ना দাঁড়াও, অন্য আননেসেসারি কথা বলো না। আচ্ছা, এবার চলে আসি, আমি একটা জিনিস বলছি, প্ল্যাংটন। কথাটা মন দিয়ে শোনো এইদিকে। প্ল্যাংটন কি জলের মধ্যে ভেসে বেড়ায় মাইক্রোস্কোপিক অর্গানিজম। এই যে নিচের এই ছবিগুলো দেখবে, এই নিচের এই দুটো ছবি দেখবে, কি বললাম? জলের মধ্যে ভেসে থাকা মাইক্রোস্কোপিক অর্গানিজমকে প্ল্যাংটন বলে। তো প্ল্যাংটনকে ডেসক্রাইব করার জন্য তোমাকে দুটা জিনিস বলতেই হবে, মাইক্রোস্কোপিক আর ফ্রিলি ফ্লোটিং বলতেই হবে। মাইক্রোস্কোপিক মানে তুমি এমনি চোখে দেখতে পাবা না, মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। আর ফ্রিলি ফ্লোটিং মানে কি এমনি ভেসে বেড়ায়, তাদেরকে কি বলে বললাম? প্ল্যাংটন। তাদেরকে প্ল্যাংটন বলে। এবার এই প্ল্যাংটন আবার দুই রকমের হয়। প্রথম ছবিটা দেখো, এই আগের ছবিটা দেখো, এটা দেখো গ্রিন কালারের প্ল্যাংটন, তার মানে এরা প্রোডিউসার। আর তারপরের বি নাম্বার ছবিটা দেখো, এগুলো ইনসেক্টের মতো প্ল্যাংটন, তার মানে এটা ফটোসিনথেসিস করতে পারে না, এরা কনজিউমার। এরা, তাহলে আমি বলতে পারি যে এই যে আগে এখানে যে ভেসে আছে যে এই যে গ্রিন কালারের, এরা হচ্ছে প্ল্যান্টের মতো বিহেভ করছে, প্রোডিউসার, কিন্তু এরা অ্যানিমালের মতো বিহেভ করছে, হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক ফ্রিলি ফ্লোটিং প্ল্যান্টস গুলোকে বলে, দুই রকমের প্ল্যাংটন হয়, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন, একটা হচ্ছে জু প্ল্যাংটন। তাহলে মাইক্রোস্কোপিক অ্যাকুয়াটিক প্ল্যান্টস গুলো ফ্রিলি ফ্লোটিং, তাদেরকে বলে ফাইটোপ্ল্যাংটন। এক্সাম্পল অ্যালগি মানে শ্যাওলা, এগুলো হচ্ছে তোমার ফাইটোপ্ল্যাংটন, আর এরা ফুড প্রডিউস করতে পারে ফটোসিনথেসিস করে। আর মাইক্রোস্কোপিক অ্যাকুয়াটিক অ্যানিমাল ফ্রিলি ফ্লোটিং,
তাদেরকে বলে জু প্ল্যাঙ্কটন। জু মানে কি? অ্যানিমাল। এরা এদের এখানে এক্সাম্পল পড়ে যাবে হচ্ছে ভেরি 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 স্মল ফিশ, এগুলো হচ্ছে জু প্ল্যাঙ্কটনের মধ্যে পড়ে। ছোট ছোট অ্যামিবা, বুঝতে পারছো? অ্যামিবা, প্যারামেশিয়াম, ব্যাকটেরিয়া, এগুলো সব জু প্ল্যাঙ্কটনের মধ্যে পড়বে। এখান থেকে এত অব্দি হচ্ছে জু প্ল্যাঙ্কটন। এবার চলে আসা হচ্ছে ডিকম্পোজার। আমি কি বললাম? যেই মারা যাক না কেন, প্ল্যান্ট মারা যাক, এদিকে দেখো, প্ল্যান্ট মারা যাক বা অ্যানিমাল মারা যাক, যেই মারা যাক না কেন, বা ওদের ওয়েস্ট প্রোডাক্ট যেই হোক, মানে ওদের পটি, ফিসিস, হ্যাঁ, বা ওদের ইউরিন যাই হোক না কেন, ওদের ওয়েস্ট প্রোডাক্ট হোক, ওদের ডেড বডি হোক, ওগুলোকে ব্রেক ডাউন করে, ওগুলোকে ব্রেক ডাউন করে ওদের বডিতে যা কমপ্লেক্স অর্গানিক ম্যাটার আছে ওগুলোকে ভেঙে সিম্পল অর্গানিক সাবস্ট্যান্সে কনভার্ট করে যেগুলো মাটিতে মেশায়, যারা মাটিতে মেশায় তাদেরকে বলে ডিকম্পোজার। তোমার বডিতে, মানে মনে করো একটা, মনে করো কুকুর মরে আছে, এবার কুকুরের মাসেলটার মধ্যে বড় বড় প্রোটিন আছে, তো ডিকম্পোজার কি করবে? ওই মাসেলের প্রোটিন গুলোকে ব্রেক করে অ্যামাইনো অ্যাসিড থেকে নাইট্রোজেন, কার্বন সব বের করে মাটিতে মিশাবে। একদম মলিকিউলার লেভেলে ব্রেক করে, কিন্তু আমি বলছি, মানে প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিড অব্দি ব্রেক করবে না, অ্যামাইনো অ্যাসিডকেও ব্রেক করে দেয়, করে একদম সিম্পলেস্ট সাবস্টেন্সে কনভার্ট করে। মানে ওর মধ্যে যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনকে বের করে দিবে, কার্বন সবগুলোকে বের করে দেয়, একদম মলিকিউলার লেভেলে ভেঙে দেয় ডিকম্পোজারটা। বোন কি দিয়ে তৈরি? একটা কুকুরের বোন কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। ডিকম্পোজার লাভ ক্যাচ সব থেকে বলছি এখন এই ডিকম্পোজার কিছুটা এনার্জি ওরা নিয়ে নেয়, যখন ওগুলোকে কনজিউম ব্রেকডাউন করে কিছুটা এনার্জি ওরা খেয়ে নেয়, করে ওরা বেঁচে থাকে। আর বাদ বাকি নিউট্রিয়েন্ট মাটিতে মিশে গেল, মাটিটা ফার্টাইল হয়ে গেল, যেটা পরের প্ল্যান্ট গুলো ওটাকে অ্যাবজর্ব করবে। তাহলে ডিকম্পোজার এর এক্সাম্পল মনে রেখো, সার্টেন ব্যাকটেরিয়া, সার্টেন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ফাঙ্গি, এগুলো হচ্ছে ডিকম্পোজার। কিন্তু স্যার এগুলো তো মাইক্রো অর্গানিজম ডিকম্পোজার, আমি কি পিঁপড়াকে ডিকম্পোজার বলতে পারি না? অ্যান্ট, অ্যান্টও তো অনেক ডেড বডি ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে খায়, ওগুলোকে ব্রেক ডাউন করে, কিন্তু মলিকিউলার লেভেলে করে না। বুঝতে পারলাম? মলিকিউলার লেভেলে করে না কিন্তু। তারপরে স্যার কেঁচো, বা মনে করো ডেড বডির মধ্যে অনেক সময় পোকা ধরে যায়, ওয়ার্মস, নাকি না? ওগুলাও ডিকম্পোজার, কিন্তু তোমাদের সিলেবাসে ডিকম্পোজার হিসেবে শুধু মাইক্রো অর্গানিজম গুলোই দেওয়া আছে, মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি। বাই চান্স যদি মনে করো একটা মানে দিয়ে দিল অপশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিকম্পোজার, ওর মধ্যে যদি অ্যান্ট বা মনে করো ওয়ার্মস থাকে, তাহলে কিন্তু ওগুলো ডিকম্পোজার হবে। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া। তারপরে চলে আসো ইম্পর্টেন্স অফ ডিকম্পোজার। ডিকম্পোজারের ইম্পর্টেন্স কি? 1 2 3 4 করে একটু ব্র্যাকেট করবা। এখান থেকে এত অব্দি হচ্ছে 1 নাম্বার, এখানে 1 নাম্বার দিয়ে দাও। যে ডিকম্পোজার কি? আহ একটা ক্লিনজিং এজেন্ট, মানে ওর ডেড বডি, ফিকাল ম্যাটার, এগুলোকে ডিকম্পোজ করে আমাদের এনভায়রনমেন্টটাকে ক্লিন রাখে। 2 নাম্বার ইম্পর্টেন্স কি? এই যে এখান থেকে এত অব্দি 2 নাম্বার। 2 নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে, এই যে দেখো, কথাটা বোঝো, প্ল্যান্ট ওদের গ্রোথের জন্য সয়েল থেকে কি নিয়েছিল? ওয়াটার নিয়েছিল আর নিউট্রিয়েন্টস নিয়েছিল। নিউট্রিয়েন্টস বলতে কি কি? নিউট্রিয়েন্টস বলতে সেটা নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, অনেক কিছু হয়, মিনারেলস আর কি। এই নিউট্রিয়েন্টস গুলো জলের মধ্যেই ডিজলভ থাকে, তো প্ল্যান্ট যখন ওয়াটারকে অ্যাবজর্ব করে এই নিউট্রিয়েন্ট গুলো প্ল্যান্টের বডিতে ঢুকে যায়। এবার প্ল্যান্টকে খাচ্ছে মনে করো অ্যানিমাল, এবার যখন প্ল্যান্টের মনে করো একটা ঝরে যাওয়া পাতা, অ্যানিমালের মনে করো পটি, মানে কি ওয়েস্ট প্রোডাক্ট, অথবা ওরা যখন মারা গেল, মানে ওদের ডেড বডি,
ডেড বডি গুলোকে ডিকম্পোজাররা ডিকম্পোজ করছে, করে ওদের বডির মধ্যে আর ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে যা যা নিউট্রিয়েন্টস আছে সব আবার মাটিতে মিশাচ্ছে, যাতে করে পরের প্ল্যান্ট, মনে করে এখানে একটা নতুন প্ল্যান্ট হলো, আবার পরের প্ল্যান্ট যাতে আবার এই নিউট্রিয়েন্ট গুলোকে পায়। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ, ফার্টিলাইজার। তো ডিকম্পোজার সয়েলকে ফার্টাইল করে দেয়, তাহলে প্ল্যান্ট যেটা নিল ওটাকে আবার পুট ব্যাক করে দিল। ডিকম্পোজার হেল্প ইন পুটিং ব্যাক, হ্যাঁ, পুটিং ব্যাক the various elements of which the dead plants and animals are made. Dead plant আর animal বডি যেটা দিয়ে তৈরি ওগুলো আবার back into the soil, air and water, যেখান থেকে যে নিয়েছিল ওখানেই পাঠিয়ে দিল। তাহলে এটার জন্য আরেকটা কাজ কি হচ্ছে, যে এটার জন্য সয়েলের ফার্টিলিটিটা ঠিক থাকছে, সয়েলের ফার্টিলিটিটা ঠিক থাকছে। তোমার বুক কোথায়, কোন জোনে থাকো বুঝতে পারছো? আচ্ছা, আর মানে 4 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট সেম, ঠিক আছে, এটা তোমরা মার্ক করতেও পারো নাও করতে পারো, একই কথা লেখা আছে। 2 নাম্বার পয়েন্টে যেটা বোঝালাম একই কথা 4 নাম্বার পয়েন্টেও লেখা আছে, ওই যে সয়েল এয়ার অ্যান্ড ওয়াটারে আবার ব্যাক করে দেয়। 4 আর 2 সেম। আর একটা ইম্পর্টেন্ট দেখো, কথাটা হচ্ছে কি, যদি ডিকম্পোজাররা না থাকতো তাহলে অ্যানিমেলের বডি, অ্যানিমেলের ডেড বডি, প্ল্যান্টের ঝরে যাওয়া পাতা কি পাইল আপ হতে থাকতো, জমতে থাকতো একটার উপরে আর একটা, ডিকম্পোজ হচ্ছে না, ডিকম্পোজাররা নাই। কি বুঝতে পারছো ব্যাপারটা? যে এই কোয়েশ্চেনটা খুব দেয়, হোয়াট উড হ্যাপেন ইফ ডিকম্পোজার্স ওয়্যার নো, দেয়ার ওয়্যার নো ডিকম্পোজার্স, ডিকম্পোজাররা না থাকলে কি হতো? এই যে এটা অ্যান্সার লিখতে হবে। Dead bodies of plants and animals would keep lying and as such, and the elements of which plant and animal bodies are made would never be returned to their original pools like soil, air and water. মানে ডেড বডি গুলো পাইল আপ হতে থাকতো, আর ওদের বডির মধ্যে যা যা জিনিস আছে যেগুলো সয়েল, এয়ার আর ওয়াটারে, ওখানে যেত না, ফিরে যেত না। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্স, এইটা ইম্পর্টেন্সটার পাশে একটা স্টার দিয়ে দিও। হোয়াট উড হ্যাপেন ইফ ডিকম্পোজার্স ওয়্যার নট প্রেজেন্ট। আর এই ওপরের পয়েন্ট করে করে, এই যে 5টা পয়েন্ট যদি যে দিলাম, এটা এই পয়েন্ট করে করে লিখবা যদি 2 মার্কসের জন্য দেয়। আর যদি স্যার 1 মার্কসের জন্য দেয় তাহলে এতগুলো পয়েন্ট তো লিখে লাভ নেই। 1 মার্কসের জন্য শুধু এই লাইনটা লিখলেই হবে, এটার মধ্যেই সব আছে, এখান থেকে এত অবধি, এটা পাশে লিখে রাখো 1 মার্কস। ডিকম্পোজার জিজ্ঞাসা করলে 1 মার্কস এখান থেকে বলে দিবা। তাহলে চলে আসো হচ্ছে ফুড চেন। ধরে নাও গ্রাস, গ্রাসকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে লায়ন। অত ইজি না যে স্যার প্রডিউসারকে খাচ্ছে হার্বিভোর, হার্বিভোরকে খাচ্ছে কার্নিভোর, এটাই ফুড চেন, হবে না, এখানে ব্যাপার আছে। গ্রাস, এখানে এনার্জির সোর্সটা কি? সান, সানলাইটের এনার্জি প্ল্যান্টসরা যখন ওটাকে কনভার্ট করছে, মানে স্টোর করছে ফুডের মধ্যে, ফুডের মধ্যে যখন স্টোর করছে, ফুডের মধ্যে কি সানলাইটের এনার্জি থাকে? মানে সানলাইটের এনার্জিটা কি সানলাইট এনার্জি ফর্মেই থাকে, লাইট এনার্জি ফর্মে থাকে, না কোন ফর্মে থাকে? তাহলে কেমিক্যাল এনার্জি ফর্মে থাকে। ব্যাপারটা এখানে আছে তো। Solar energy is converted into chemical energy during photosynthesis in food. তাহলে এবার প্ল্যান্টকে ধরে নাও খাচ্ছে হার্বিভোর, হার্বিভোরকে খাচ্ছে স্মল কার্নিভোর, স্মল কার্নিভোরকে খাচ্ছে মনে করো লার্জ কার্নিভোর, লার্জ কার্নিভোর। তাহলে প্ল্যান্টের মধ্যে যা ফুড আছে ওটা যাচ্ছে হার্বিভোরের মধ্যে, তার মানে ওই কেমিক্যাল এনার্জির কিছুটা পোর্শন যাচ্ছে হার্বিভোরের মধ্যে। হার্বিভোরকে যখন স্মল কার্নিভোর যাচ্ছে, তো হার্বিভোরকে অ্যাজ এ ফুড হিসাবে খাচ্ছে,
তাহলে হার্বিভোরের ফুডের মধ্যে যা একটু এনার্জি আছে কিছুটা গেল স্মল কার্নিভোরের মধ্যে। তা তোমাকে এখানে ফুড চেনের ডেফিনেশন যদি বলো, তোমাকে এই জিনিসটা বলতেই হবে। কি বলতে হবে বলো? ট্রান্সফার অফ এনার্জি। এটা না বললে হবেই না। স্যার প্রত্যেকটা লেভেলে তো অল্প এনার্জি কনসেপ্ট শিখে যাচ্ছে ওটা পরে বুঝাও। তার জন্য কি বলে ডাইরেক্টলি প্ল্যান্টস কনজিউম করতে না, না, এগুলো মানে বাজে কনসেপ্ট। তাহলে এখানে এই জিনিসটা বলতেই হবে যে the sequence of living organism is in a community in which one organism consume another, একটা অর্গানিজম আরেককে খায়, to transfer food energy is called food chain। এটা যদি না লেখো তাহলে হবে না। তুমি শুধু লিখে আসলে এই ওকে খাই ওকে খাই, এটাই ফুড চেন হবে না। ট্রান্সফার অফ ফুড এনার্জি কথাটা বলতেই হবে। আশা করি এই এই ফুড চেনটা বুঝতে পেরেছো। এখানে একটা টিক দিয়ে দাও। এবার ফুড চেন সবসময় ইউনিডাইরেকশনাল। A food chain represents a single directional or unidirectional transfer of energy। কথাটা বোঝো? এখানে গ্রাস থেকে এনার্জিটা যাচ্ছে ডিয়ারে। ডিয়ার থেকে এনার্জি কি কখনো গ্রাসে আসতে পারবে? গ্রাস কি ডিয়ারকে খাবে? না। 2 নাম্বার, ডিয়ার থেকে এনার্জিটা যাচ্ছে লায়নে। লায়ন থেকে কি এনার্জিটা কখনো ডিয়ারে আসবে? ডিয়ার কি লায়নকে খাবে? তাহলে এখানে ফ্লো অফ এনার্জিটা একটা দিকেই, ইয়েস অর নো? সিঙ্গেল ডাইরেকশনাল আর ইউনিডাইরেকশনাল। আর এই কোশ্চেনটা একবার এসেছিল, পারেনি স্টুডেন্টরা, যে the flow of energy in a food chain is unidirectional, explain। কারণ এখানে ফুড হ্যাবিট তো সবার আলাদা। ডিয়ার গ্রাস খায়, ডিয়ার কি লায়নকে খাবে? নিশ্চয়ই না। তা ব্যাক করে আসার কোনো চান্সই নেই। ওটা এখানে এক্সাম্পল দিয়ে বলবা যে ট্রান্সফার অফ এনার্জি টেকস প্লেস টু গ্রাস টু ডিয়ার and then to lion, grass to deer and then to lion। আর it cannot take place in reverse direction, উল্টা দিকে হবে না, যে from lion to deer to grass হবে না। সেই জন্য একটা ফুড চেনের মধ্যে কি ফ্লো অফ এনার্জি সবসময় ইউনিডাইরেকশনাল। এটা এতটুকু মার্ক করলেই হতো। যাই হোক, ঠিক আছে। তো আরো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এটা হচ্ছে একটা গ্রাসল্যান্ডের এক্সাম্পল। এটা গ্রাসল্যান্ড। গ্রাসকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্টকে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে বার্ড। এটা একটা এক্সাম্পল। এগুলোর মধ্যে বোঝানোর কিছুই নেই, ছোট ক্লাস 5-6 এর বাচ্চাকে বুঝাই দিলেও বুঝে যাবে এগুলো জিনিস। তারপরে দেখো প্ল্যান্ট কে খাচ্ছে ওয়ার্মস, ওয়ার্মস কে খাচ্ছে বার্ড, বার্ড কে খাচ্ছে ক্যাট, এগুলা। তারপরে দেখো ওই যে তোমাদেরকে প্ল্যাঙ্কটন বুঝালাম না, ফাইটোপ্ল্যাঙ্কটন কি ছিল এক্সাম্পল? অ্যালগি। ফাইটোপ্ল্যাঙ্কটন কে খাচ্ছে জু প্ল্যাঙ্কটন, যেমন এক্সাম্পল প্রোটোজোয়া। জু প্ল্যাঙ্কটন কে খাচ্ছে স্মল ফিশ, স্মল ফিশ কে খাচ্ছে বিগ ফিশ। তুমি এই ফুড চেনটাকে আরো লম্বা করতে পারো, বিগ ফিশ কে খাচ্ছে মনে করো বার্ড। হ্যাঁ, আরো একটু বড় করা যায়। But we had to do one. হ্যাঁ, এরকম। তাহলে এগুলো খুবই ইজি ইজি জিনিস। গ্রাস, ডিয়ার, লায়ন, এগুলো আমি আর দাগাচ্ছি না। তো এবার চলে আসো হচ্ছে ফুড ওয়েব। ফুড ওয়েবে চলে আসো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে ধরে নাও প্ল্যান্ট কে খাচ্ছে র্যাবিট। আমাকে ফলো করো এইদিকে। প্ল্যান্ট কে খাচ্ছে র্যাবিট, প্ল্যান্ট কে র্যাটও খাচ্ছে, প্ল্যান্ট কে স্মল সিড ইটিং বার্ডও খাচ্ছে, প্ল্যান্ট কে গ্রাস হপারও খাচ্ছে। এবার র্যাবিট কে খাচ্ছে, মানে হক র্যাবিট কেও খাচ্ছে, হক ছোট ছোট র্যাট কেও খাচ্ছে, হক গ্রাস হপার কেও খাচ্ছে, হক সিড ইটিং বার্ড কেও খাচ্ছে, ঠিক না? এবার মাইস কে খাচ্ছে স্নেক, আবার স্নেক কেও খাচ্ছে হক। বুঝতে পারছো? আবার গ্রাস হপার কে খাচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে স্নেক, স্নেক কেও খাচ্ছে আবার হক। তার মানে এখানে অনেকগুলা ফুড চেনের একটা কমপ্লেক্স নেটওয়ার্ক কে বলে ফুড ওয়েব। নেটওয়ার্ক।
এখানে কতগুলো ফুড চেন হলো? 1 2, বুঝতে পারছো তো? এটা 1, এটা 2, তারপরে মনে করো এটা 3, এই যে এটা, ছয়টা। হ্যাঁ এটা, এই সরি এইটা হয়ে গেলো 3, তারপরে হয়ে গেলো এই যে 4, কোনটা 4? এই যে এইটা, এটা হয়ে গেলো 4, এই যে 5, 5 কোনটা? এই যে এইটা, এটা হয়ে গেলো 5, এই যে 6 নম্বর হচ্ছে এই যে এটা। এতগুলো ফুড চেন মিলে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক বানাচ্ছে। তো এরকম এই ধরনের, এইটাকে বলে ফুড ওয়েব। আচ্ছা, এইবার আমি ফুড চেন আর ফুড ওয়েবের মধ্যে একটা ডিফারেন্স বলি, কথার কথা ধরে নাও। আমি যদি এখান থেকে সে এই ফুড চেনটার এক্সাম্পল নাও, আমি যদি এখান থেকে বার্ডকে বাদ দিয়ে দিই, তাহলে ক্যাটও মরে যাবে, ঠিকই না? কারণ এটা তো এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে ক্যাট শুধু বার্ডই খায়। তো ক্যাট যদি, বার্ড যদি সব মরে যায় তাহলে ক্যাটও মরে যাবে। এবার তাহলে ওয়ার্মস অনেক বেড়ে যাবে, ঠিকই না? ওয়ার্মস অনেক বেড়ে গেলে ওয়ার্মস গুলো সব প্ল্যান্টকে খেয়ে নিবে, তখন সব ওয়ার্মসও মারা যাবে। কথাটা বুঝতে পারছো জিনিসটা? তা এখানে ফুড চেনের মধ্যে কি হয়, একটা মেম্বার যদি কিছু হয়ে যায় তাহলে সবাই মরে যাচ্ছে। কিন্তু ফুড ওয়েবে দেখো, সাপোজ আমি এখান থেকে আহ মাইসকে সরিয়ে দিলাম, আমি এখান থেকে মনে করো মাইস র্যাটকে সরিয়ে দিলাম, তাহলে কি হক মরে যাবে? হক র্যাবিট খেয়ে বেঁচে থাকতে পারবে না, হক স্নেক খেয়ে বেঁচে থাকতে পারবে না। কথাটা বুঝলা? তাহলে একটা অর্গানিজম কি শুধু একটা পার্টিকুলারই ফুড খায়? অনেক রকমের ফুড খায়, ওই জন্য ফুড ওয়েব হচ্ছে। তাহলে কোনটা রিয়াল, ফুড চেন রিয়াল না ফুড ওয়েব রিয়াল? ফুড ওয়েব রিয়াল। হ্যাঁ, আর ফুড ওয়েব মোর রিয়ালিস্টিক। তাহলে ফুড ওয়েবের ডেফিনেশন কি দাঁড়ালো? যে ইন্টারকানেক্টেড ফুড চেইনস, এখান থেকে the interconnected food chains operating in an ecosystem which establish a network of relationships between various species is called food web. তো তোমাকে যদি কিছু অর্গানিজম দিয়ে দেয় আর দিয়ে বলে এটা দিয়ে একটা ফুড চেন বানাও, পারবা? কিন্তু ফুড ওয়েব বানাও পারবা? দিয়ে দিল কয়েকটা এরকম, কেন দেন? আশা করি পারবে, একটু বুদ্ধি খাটালেই পারবে, এমন কিছু কঠিন না। তো একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ধরে নাও তোমাকে আমি বললাম, হ্যাঁ, তোমাকে আমি বললাম হচ্ছে কি, আহ, আমি বললাম প্ল্যান্ট, তারপরে আমি বললাম হচ্ছে আহ কি বলবো, বার্ড, তারপরে আমি বললাম ইনসেক্ট, তারপরে আমি বললাম হচ্ছে ধরে নাও ফ্রগ, হ্যাঁ, তারপরে আমি বললাম হচ্ছে র্যাবিট, র্যাবিট, তারপরে আমি বললাম স্নেক, আর তারপরে আমি বললাম ঈগল, ঈগল। এই অর্গানিজম গুলোর মধ্যে কাদেরকে একই গ্রুপে রাখা যাবে? আচ্ছা, আর একটা দিয়ে দিই, গ্রাস। সেল ক্লাসিফিকেশন, হ্যাঁ। এই অর্গানিজম গুলোকে এই অর্গানিজম গুলোর মধ্যে কাদেরকে সেম গ্রুপে রাখা যাবে? কি ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন। র্যাবিট, ফ্রগ, আচ্ছা, র্যাবিট আচ্ছা আচ্ছা। কাদেরকে একই গ্রুপে রাখা যাবে? র্যাবিট ফ্রগকে, কেন? ফ্রগ তো ইনসেক্ট খায়। র্যাবিট আর ইনসেক্টকে একই গ্রুপে রাখা যাবে? এরা এরা সবাই হার্বিভোর না? কথাটা বুঝলা? এবার বুঝতে পারলা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে? হার্বিভোরের মধ্যে কি পড়ে যাবে? ইনসেক্ট আর র্যাবিট। আচ্ছা, প্রোডিউসারের মধ্যে কারা পড়বে? গ্রাস আর প্ল্যান্ট পড়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? এরা হয়ে গেল। আচ্ছা, তারপরে হার্বিভোর, তারপরে মনে করো এটা প্রাইমারি কনজিউমার ছিল, তাহলে এবার সেকেন্ডারি কনজিউমারের মধ্যে কারা পড়বে? ইনসেক্ট কে কে খায়? ধরো ফ্রগ খায়, তাহলে ফ্রগ পড়ে যাবে। আর র্যাবিট কে কে খায়? ধরে নাও স্নেক খায়, তাহলে স্নেক পড়ে যাবে। ইনসেক্ট কে, ইনসেক্ট কে বার্ডও তো খায়, তাহলে বার্ড কেও রাখা যাবে। দাঁড়াও, ঈগলটা একদম টপে রাখি। হ্যাঁ, একদম টপে কাকে রাখবো তাহলে?
যে বাকি সবাইকে খায়, মানে ফ্রগ, স্নেক, বার্ড সবাইকেই খায়, হয়ে গেল কে? ঈগল। তো তোমাকে এরকম কোয়েশ্চেন দিবে যে এরকম কিছু অর্গানিজম দেওয়া থাকবে, কাদেরকে সেম গ্রুপে রাখা যাবে। তো এটার মোর দ্যান ওয়ান অ্যান্সার হতে পারে। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। পারবা এগুলা করে দিয়ে? তারপরে বললো যে এই অর্গানিজম গুলো দিয়ে একটা ফুড ওয়েব বানাও। ফুড ওয়েব হবে, এটা দিয়ে ফুড চেন হবে না, কারণ এখানে একই গ্রুপে অনেক অর্গানিজম আছে। এটা দিয়ে ফুড ওয়েব বানানো হবে, ফুড চেন না। ফুড চেন তো বানানো খুবই ইজি। তো এখানে এই যে মানে ছয়টা যে ফুড চেন, ছটা ফুড চেন দিয়ে যে ফুড ওয়েবটা হলো, যেটা বুঝালাম ছবিটাতে, ওটাই এখানে বলা আছে। 1 নম্বর ফুড চেন, 2 নম্বর, 3, 4, 5, 6, ছটা ফুড চেন। একটু এগুলা রিডিং করে রাখবে, এগুলো পরীক্ষার জন্য এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো রিডিং করে রাখলেই হয়। তো এবার হচ্ছে ট্রপিক লেভেল। কিচ্ছু না, এবার দেখো অলরেডি এগুলা বোঝানো হয়ে গেছে। প্ল্যান্ট কি? প্রডিউসার। তারপরে কি বলে? প্রাইমারি কনজিউমার আর হার্বিভোর, তাই কি না? তারপরে কি বলে? সেকেন্ডারি কনজিউমার আর স্মল কার্নিভোর। তারপরে টারশিয়ারি কনজিউমার মানে লার্জ কার্নিভোর। আর হক মানে হচ্ছে কি টপ কার্নিভোর। এই যে এক একটা লেভেল, কে প্রডিউসার, কে হার্বিভোর, কে স্মল কার্নিভোর, কে লার্জ, কে টপ, এক একটা লেভেলকে ট্রপিক লেভেল বলে। এক একটা লেভেলকে কি বলে? ট্রপিক লেভেল। ভেরিয়াস স্টেপস গুলো ইনে ফুড চেন, এক একটা লেভেল সব হয়ে গেছে, আর এখন একই জিনিস, খালি আলাদা আলাদা টার্মিনোলজি পড়তে হবে। তো এর মধ্যে সবার আগে থাকবে প্রডিউসার, তারপরে থাকবে হার্বিভোর মানে প্রাইমারি কনজিউমার, তারপরে থাকবে কার্নিভোর মানে সেকেন্ডারি কনজিউমার, তারপরে লার্জ কার্নিভোর, টপ কার্নিভোর, এরা। ঠিক। তো তোমাকে যদি একটা এই দেখো, ট্রপিক লেভেল যখন ড্র করা হয়, সবার নিচে রাখা হয় প্রডিউসারকে। সবাই এইদিকে দেখো, সবার নিচে রাখা হয় প্রডিউসারকে, তারপরে রাখা হয় হার্বিভোর মানে প্রাইমারি কনজিউমারকে, হার্বিভোরদেরকে। তারপরে রাখা হবে সেকেন্ডারি কনজিউমার মানে স্মল কার্নিভোর, তারপরে রাখা হবে টারশিয়ারি কনজিউমার মানে লার্জ অর টপ কার্নিভোর। এরকম করে প্লেস করতে হয়। হ্যাঁ, আসে দিয়ে দিবে তোমাকে, যে অর্গানিজম গুলো দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা দিয়ে একটা ট্রপিক লেভেল বানাও, ট্রপিক ফুড পিরামিড বানাও, এটাকে ফুড পিরামিড বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে স্যার, প্রডিউসারের বারটা সব থেকে চওড়া, প্রাইমারি কনজিউমারটা তার থেকে একটু কম, হ্যাঁ কি না? তার থেকে একটু কম, সেকেন্ডারিটা আরেকটু কম, টারশিয়ারিটা একদমই কম। প্রডিউসারের যে বারটা, এটা সব থেকে বড় বানিয়েছে কেন? তারপরে হার্বিভোরেরটা বারটা তার থেকে একটু ছোট বানিয়েছে, একটু ছোট বানিয়েছে, তার থেকে আরেকটু বারটা এরকম আরেকটু ছোট বানিয়েছে, আর একদম এটা আরো ছোট বানিয়েছে। এটা নিশ্চয়ই একটা কারণ আছে, এমনি তো না। এটা তো এরকম ভাবেও বানাতে পারতো, একটা এরকম ভাবেও তো বানাতে পারতো, সবাই সেম। কথাটা বুঝলে আমার কথাটা? একটা রেক্টেঙ্গেলের মতনও বানাতে পারতো। এটাকে পিরামিড আর ট্রায়াঙ্গেলের শেপেই কেন বানালো? ইম্পর্টেন্স হিসাবে এনার্জি। আচ্ছা, কেউ বললো এনার্জি, এনার্জিটা তাও মোরালেস ঠিক আছে, কিন্তু ওটা এই ক্লাসে নাই। আর ইম্পর্টেন্স, এটা আমি বলবো নাম্বার আর মাসের জন্য। নাম্বার অর মাস মানে ধরে নাও আমি বললাম, এখানে বললাম গ্রাস, হ্যাঁ, গ্রাস থেকে বললাম ইনসেক্ট, ইনসেক্ট থেকে বললাম আমি ফ্রগ, ফ্রগ থেকে আমি বললাম বার্ড। গ্রাসের নাম্বার সবসময় ইনসেক্টের থেকে বেশি হতে হবে। ধরে নাও কোনো কারণে যদি ইনসেক্টের নাম্বার গ্রাসের থেকে বেড়ে যায়, কথার কথা আমি বলি, এই যে বারটাকে বড় করে দিলাম মানে কি, ইনসেক্টের নাম্বার গ্রাসের থেকে বেশি, তাহলে এতগুলা ইনসেক্ট তো সব ঘাসকে খেয়ে ফেলবে। কথাটা বুঝতে পারলা? এতগুলো, আর যদি আহ মনে করো ফ্রগের নাম্বার যদি ইনসেক্টের থেকে বেশি হয়, ফ্রগের নাম্বার যদি ইনসেক্টের থেকে বেশি হয়, তাহলে 100টা ফ্রগ তো 50টা ইনসেক্ট খেয়ে নেবে। কথাটা বুঝতে পারছো জিনিসটা? আর যদি বার্ডের নাম্বার ফ্রগের থেকেও বেশি হয়,
ধরে নাও 200টা বার্ড, 200টা বার্ড তো 100টা ফ্রগকে ইজিলি খেয়ে নিবে, তাহলে তো কিছুই এক্সিস্ট করবে না। তাই ব্যাপারটা সবসময় এরকম রাখতে হয়, ট্রায়াঙ্গুলার শেপে আর পিরামিড শেপে রাখতে হয়, যেখানে প্রডিউসারের নাম্বার অর মাস, মনে করো সব ঘাসের টোটাল ওজন সবসময় ইনসেক্টের টোটাল নাম্বার আর টোটাল ওজনের থেকে কম হতে হবে। মনে করো গ্রাস হতে হবে, সাপোজ আমি বলে দিলাম 100 কেজি, তাহলে সবগুলা ইনসেক্টের ওজন হতে হবে সে ধরে নাও 60 কেজি, নাম্বার হিসেবে, এটা মাস হিসাবে বলছি। তারপরে ফ্রগের ওজন হতে হবে সব মিলে হার্ডলি তোমার 20 কেজি, আর সবগুলো বার্ডের সব মিলে ওজন হতে হবে সে 5 কেজি। কথাটা বুঝলা? আর নাম্বার দিয়ে যদি বলি গ্রাসকে কিভাবে নাম্বার দিয়ে লিখবো, গ্রাসের কে গোনা যায় নাকি? সে আমি বললাম 10,000, যাও 10,000, তাহলে ইনসেক্ট কে হতে হবে হার্ডলি 1,000, 1,000ও যাওয়া যাবে না, কার মানে তারপরে ফ্রক কে হতে হবে কয়টা, অনেক কম হতে হবে তোমার 1,000, তো তোমার 100টা হলেই 100টাও বেশি হয়ে যাবে, 100টা ফ্রক তো 1,000 ইনসেক্ট কে এমনি খাই নিবে, তো কোনো ব্যাপারই না, একটা ফ্রগই তো 10টা 12টা ইনসেক্ট খাই নিবে। যাই হোক বোঝানোর জন্য। আর বার্ড হতে হবে হ্যাঁ একটা, যাও এরকম। তো নাম্বার বেশি বা মাস বেশি জন্য এদের বারের যে লেন্থটা ওটাও বেশি নিতে হবে, এটা মেনটেন করতে হবে, কখনো এরকম উল্টা হয় না, এরকম উল্টা হয় না, হয় এগুলা নাই তোমাদের ক্লাসে। কেমন করে হয়? কেমন করে হয়, যেমন ধরো আমি বললাম প্ল্যাংটন, হ্যাঁ, প্ল্যাংটনের জেনারেলি হয় কি ফাইটো প্ল্যাংটনের নাম্বার কম থাকে, জু প্ল্যাংটনের নাম্বার বেশি থাকে। জুপ্লান্টার সবার থাকে। মাস, মাস থেকে বলছি, মাস ফাইটোপ্ল্যাংটনের মাসের থেকে জু প্ল্যাংটনের মাস বেশি হয়, আর জু প্ল্যাংটনের থেকে মাসের থেকেও বেশি হয় স্মল ফিশের মাস। এবার বুঝতে পারলা? উল্টা হয় কিন্তু ওগুলো তোমাদের সিলেবাসে নাই। নাম্বার আছে আর না, নাম্বার মাস দুটাই কনসিডার করতে হবে। যাই হোক, তো ট্রপিক লেভেল বুঝে গেলা, নিচ থেকে উপরে কাদেরকে রাখবা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ফুড চেনের এক্সাম্পল দেওয়া আছে, গ্রাস থেকে ডিয়ার, ডিয়ার কে খাচ্ছে লায়ন, তারপরে গ্রাস কে খাচ্ছে ইনসেক্ট, একই জিনিস বারবার, এগুলো বারবার অত বলা যাবে না। প্ল্যান্ট কে খাচ্ছে হিউম্যান, ডাইরেক্ট একটাই। প্ল্যান্ট কে খাচ্ছে গোট, গোট কে খাচ্ছে ম্যান। তো এই যে পিরামিডের শেপ যেটা এখনই বুঝালাম, এটাকে বলে পিরামিড অফ নাম্বার আর পিরামিড অফ মাস। পিরামিড অফ নাম্বার और মাসও লিখে রাখো। এনার্জি নাই, এনার্জি প্লাস 12 হয়ে আছে, পিরামিড অফ এনার্জি একই হবে। এটা এখান থেকে এত অবধি একটু রিডিং পড়ে রেখো, এখান থেকে এত অবধি রিডিং পড়ে রেখো, লেখাটা ছিল না। তো এবার চলে আসো এফেক্টস অফ ম্যানস অ্যাক্টিভিটি অন ইকোসিস্টেম। না না, আরেকটা পার্ট আছে তো। তার একটা পেজে 60। আচ্ছা। আচ্ছা, এফেক্টস অফ ম্যান অন ইকোসিস্টেম।
এখানে ব্যাপারটা হচ্ছে যে সাহারা মরুভূমির, সাহারা ডেজার্টের গল্পটা শোনো। সাহারা ডেজার্ট আগে ডেজার্ট ছিল না, ওটা ছিল ফরেস্ট। সাহারা ডেজার্ট ছিল আগে ফরেস্ট। এবার আরে মিশর, মিশর, ইজিপ্ট, মানে যেখানে যেখানে নাইল রিভার আছে। হ্যাঁ, তো সাহারা ডেজার্ট এটা কিন্তু আগে ছিল একটা, কি বললাম, ডেন্স ফরেস্ট, একদম ঘন জঙ্গল ছিল। এবার মিশরে কারা ইনভেড করেছিল জানো? রোমান, রোমানরা ইনভেড করেছিল। রোমানরা ওখানের এম্পারারদেরকে যুদ্ধে হারিয়ে ওরা ওখানে রাজত্ব করতে শুরু করলো। এবার রোমানদের শখ ছিল হান্টিং করা, তো ওরা ওই ফরেস্টে নিজেদের মানে কি বলবো ব্রেভারি প্রুফ করার জন্য লায়ন গুলোকে মারতে শুরু করে দিল। লায়ন গুলোকে মারতে শুরু করে দিল, সবগুলো লায়নকে মেরে মেরে নিজের মানে প্যালেসের মধ্যে এরকম লায়নের মুখ, হ্যাঁ, এগুলোকে সাজিয়ে রাখতো, দেখাতো আমি কত ব্রেভ। এবার ঘটনাটা হলো কি, এইদিকে দেখো, ওখানে ছিল প্ল্যান্টস। প্ল্যান্টস এর আমি ফুড ওয়েব দিয়ে বোঝাচ্ছি না, আমি ইন জেনারেল হার্বিভোর লিখলাম। এবার হার্বিভোর ওখানে ডিয়ার হতে পারে, অন্য যে কোনো হার্বিভোর হতে পারে। সব হার্বিভোরকেই তো মোরলেস লায়ন কনজিউম করতো, হ্যাঁ কি না? তো হয়ে গেল কি, সব লায়নকে শেষ, লায়ন আর নাই। তাহলে হার্বিভোরের নাম্বার অনেক বেড়ে যাবে, ওরা তো দেখবে যে না লায়ন নাই, আমি যেখানে খুশি ঘুরে বেড়াবো, অনেক প্ল্যান খাবো। লায়নটাকে মারার পর কি করছে তো আলটিমেটলি তো এক টাইমে তো হবে ডিকম। না, ওটা ডেজার্টে কিভাবে কনভার্ট হলো ওটা দেখো। তাহলে সব হার্বিভোর অনেক বেড়ে গেল। এবার হার্বিভোর কি করলো, ওরা সব প্ল্যান্ট গুলোকে খেয়ে নিল। হার্বিভোর কি করলো, সব প্ল্যান্টকে খেয়ে দিয়ে প্ল্যান্ট সাফ করে দিল একদম, গ্রেজিং অ্যানিমাল। তাহলে হার্বিভোর কি আর থাকলো? হার্বিভোরও সব গেল। হয়ে টেম্পারেচার এত বেড়ে গেল যে মাটি আর ক্লে সয়েল গুলো ডাস্ট হয়ে গেল, রেইন হলো না। প্ল্যান্ট না থাকলে রেইন হবে কি করে? কারণ প্ল্যান্ট ট্রান্সপিরেশন করে ওয়াটার ভেপার ছাড়বে, ওটা উপরে ক্লাউড ফর্মেশন হবে, তারপরে রেইন হবে। এরকম করে সাহারা ডেজার্ট কি হয়ে গেল, সাহারা মানে ফরেস্ট হয়ে গেল কি সাহারা ডেজার্ট। এটা বহুদিন আগের গল্প যদিও এটা। তাহলে এটা একটা দেখো, ইল এফেক্ট অফ ম্যানস অ্যাক্টিভিটি অন অন দ্য ডেলিকেটলি ব্যালেন্সড ইকোসিস্টেম। এই সাহারা ডেজার্ট ফরমেশনটা তোমরা এখান থেকে এত অব্দি জাস্ট গল্পের মতো করে পড়ে রাখবা। বড় হলে যদি বায়োলজি রাখো, হুম, তাহলে একটা টার্মিনোলজি তোমরা জানবা, টার্মিনোলজি জানবা, সেটাকে বলা হচ্ছে, এমনি জানার জন্য বলছি, এগুলো পরীক্ষায় আসবে না, কি স্টোন স্পিসিস। একটা স্পিসিস যার উপরে গোটা ইকোসিস্টেম টিকে আছে, ও আউট হয়ে গেল, মানে গোটা ইকোসিস্টেমটাই গেল। এখানে কি স্টোন স্পিসিস কে বলতো? লায়ন। এই লায়নই হার্বিভোরের নাম্বারটাকে কন্ট্রোলে রেখেছিল। ক্লাস 12 একটা একটা চ্যাপ্টার আছে অর্গানিজম এন্ড পপুলেশন, লায়ন তো এখানে প্রিডেটর, লায়ন তো হচ্ছে প্রিডেটর। এবার ওখানে মানে ক্লাস 12 এর বইতে লেখা আছে, এনসিইআরটি তেই লেখা আছে যে প্রিডেটরস আর ভেরি, মানে কি বলবো, প্রুড। প্রুড মানে কি ওয়াইজ, ওরা খুব চালাক হয়। লায়ন এর ক্যাপাসিটি আছে, ধরে নাও একদিনে 5টা 10টা ডিয়ারকে হান্টিং করে মেরে ফেলার ক্যাপাসিটি আছে। কিন্তু লায়ন কি একদিনে 5টা 10টা ডিয়ারকে মেরে ফেলবে? ওর দিনে একটাই কি বলতো হান্টিং করবে, ওটাকেই 2-3 দিন ধরে খাবে। কারণ ও ফিউচারের কথা ভাববে যে আমি যদি একদিনে 4-5টা ডিয়ারকে মেরে ফেলি, তাহলে কালকে আমি কি খাবো। কথাটা বুঝলা? মানে ওরাও খুব চালাক হয়। ডিয়ার তো গাধা, তো গাধাই, ও তো গ্রাস খাইতেই থাকবে, তো খাইতেই থাকবে, তো খাইতেই থাকবে। ও তো চিন্তা করবে না যে আমি সব গ্রাস খেয়ে নিলে ওই জায়গাটা ইনফার্টাইল হয়ে যাবে আর আমি পরে গ্রাস খেতে পারবো না, নেক্সট জেনারেশনের কথা ভাববে না। কিন্তু প্রিডেটার্সরা খুব প্রিউড হয়, মানে ওয়াইজ হয়। এরা যেমন সুন্দরবন, সুন্দরবন আহ, যে ন্যাশনাল পার্ক আছে, ওটার কি স্টোন স্পিসিস কি? টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের নাম্বার এমন ভয়ানক জায়গায় চলে এসেছিল যে মানে ওখানে ডিয়ার ফিয়ার এত বেড়ে গেছিল, মানে কিছু বলার নেই। এখন টাইগারকে তো তাও ওখানে চোরা শিকার হচ্ছিল।
হ্যাঁ, টাইগারকে চুপে চাপে মেরে দিয়ে, হ্যাঁ, ওটার চামড়াটা নিয়ে, স্কিনটা নিয়ে লেদারটা বিক্রি করছে কোটি কোটি টাকা দিয়ে। এই যে তোমরা অনেক ছোট ছিলা, একবার হয়েছিল কি, তোমরা এই গল্পটা শুনছিলে যে কলেজ পাড়াতে একটা লেপার্ড, হ্যাঁ, বাড়িতে ঢুকে গেছিল, আর একটা লোক একটা ওয়ান শাটার বন্দুক নিয়ে ওকে মারতে গেছিল, ওকে কামড়াই দিয়েছিল, একটা ভিডিও আছে। ভিডিও আছে। এবার গল্পটা শোনো। লেপার্ড পাওয়া যায় হচ্ছে নর্থ বেঙ্গলে, ঠিক। নর্থ বেঙ্গলে এই কিছু মানে ওখানকার লোকাল মানে খারাপ লোকজন এই লেপার্ড গুলোকে ক্যাপচার করে, ক্যাপচার করে ওদেরকে তোমার চাইনাতে পাঠায়। চাইনিজ তো সব খায়, হ্যাঁ, ওরা ক্রোকোডাইল সবই খায় ওরা। ওখানে লেদারের মানে লেপার্ডের লেপার্ডের মাংস সবই ওখানে চলে, ঠিক আছে। তো ওটা আহ, চায়নাতে পাঠায় হচ্ছে তোমার কলকাতা যে হারবার আছে, কি জানো, ডায়মন্ড হারবার, ওই ডক দিয়ে জাহাজে করে চুরি করে ইয়ে করে পাঠায়। তো ওই যে গাড়িটা করে নিয়ে যাচ্ছিল, হয়তো শিকলটা হয়তো লুজ ছিল বা কিছু ছিল, লেপারটা ওখান থেকে পালায় গেছে। এটা তো তুমি ঠিকই বলছো, এটাই হয়েছে। এটাই হয়। হ্যাঁ, এটাই আর হয়েছে। আর- আর কি বলতো, নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল যাওয়ার একটাই রাস্তা, এই কুলি ব্রিজ। আর কুলি ব্রিজটা হচ্ছে বাম্পি, হ্যাঁ, গাড্ডা বাড্ডা। তো ওইখানে ধাক্কাতে হয়তো শিকলটা গেছে খুলে, লেপারটা মারা গেছে। এখন আর রূপারটা কোথায়? আর তারও আগের একটা ঘটনা, হ্যাঁ, তারও না, রূপাহাট দিয়ে যাওয়াটা চেকপোস্ট আছে, চেকপোস্ট আছে, একটা চেকপোস্টে ধরা না পড়লে আর একটা চেকপোস্টে ধরা পড়বেই। আর লেপার্ড তো জিন্দা লেপার্ড, ভাও ভাও করবে তো, আওয়াজ পাওয়া যাবে। আর একটা ঘটনা হয়েছিল, ওটা এরও আগের ঘটনা। পুলিশ ফরেস্টের রাস্তাটাতে একটা লেপার্ডের মাথা পাওয়া গেছে, কাটা মাথা, মানুষের আর লেপার্ডের। তোমার চামড়া দিয়ে কিছু হবে না, একটা বেল্টও হবে না। যাই হোক, তোমার জন্য দিও। এখন গ্যাস তাহলে পারবা তো? হোয়াট উইল হ্যাপেন ইফ অল দ্য লায়ন্স আর রিমুভ, তাড়াহুড়া করো না। হোয়াট উইল হ্যাপেন ইফ অল দ্য ডিয়ার আর রিমুভড? আচ্ছা স্যার, এইদিকে দেখো, প্ল্যান্ট, প্ল্যান্টকে খাচ্ছে ডিয়ার, এবার ধরো ডিয়ারকে খাচ্ছে লায়ন অর টাইগার। তো আমি বললাম যে সব ডিয়ারকে আমি মেরে ফেললাম, তাহলে কি হবে স্যার? তাহলে তো ভালোই হবে। ডিয়ার মরে গেলে সব লায়নও মারা যাবে। কেন স্যার লায়ন মারা যাবে? লায়ন তো শুধু কি ডিয়ার খায়, অন্য কিছুও তো খেতে পারে। আমি বলছি এফেক্টেড হবে, হয়তো সবাই মরে যাবে না, কিন্তু এফেক্টেড হবে। কিন্তু ব্যাপারটা কি, প্ল্যান্ট অনেক বেড়ে যাবে, হ্যাঁ কি না আমাকে বলো। এবার স্যার প্ল্যান্ট বেড়ে যাওয়া তো ভালো না, কথাটা শোনো। প্ল্যান্ট যদি অনেক বেড়ে যায়, প্ল্যান্ট মাটি থেকে সব নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিবে, হ্যাঁ কি না। মাটি থেকে সব নিউট্রিয়েন্ট যদি অ্যাবজর্ব করে নেয়, তাহলে ওই নিউট্রিয়েন্ট গুলো কি মাটিতে সব নিউট্রিয়েন্ট নষ্ট মানে কমে গেল, মাটিটা ইনফার্টাইল হয়ে গেল, তখন সব প্ল্যান্টও মরে যাবে। আর যদি অল, তাহলে অল ডিয়ার। আর হোয়াট উইল হ্যাপেন ইফ অল দা প্রডিউসার, মানে কি বলতো, মানে গ্রাস প্ল্যান্ট, ওদেরকে রিমুভ করে দিলে সবাই মরে যাবে। তাহলে স্যাম্পল প্রবলেম বলো। এবার আমাকে বলো, গ্রাস, হক, র্যাবিট, ফ্রগ, ডিয়ার কাদেরকে সেম টপিক লেভেলে রাখা যাবে? র্যাবিট আর ডিয়ার, কারণ এরা দুজনেই হার্বিভোর। ষষ্ঠ টপে আসবে, হক টপে আসবে। সেকেন্ড গ্রাস আর ফল একসাথে আসবে। এটা ফুড চেন হবে না তো, এটা ফুড ওয়েভ হবে, কি বলছি। তুমি সবার আগে রাখলা গ্রাস, ঠিক, তারপরে তুমি কাকে রাখবা, র্যাবিট না ডিয়ার? তাহলে র্যাবিট আর ডিয়ার, এটা তো হলো না, তাহলে তো ফুড ওয়েভ হয়ে গেল না, এরকম হয়ে গেল তো ব্যাপারটা। এবার র্যাবিটকে, এবার ফ্রগকে কোথায় রাখবা? ফ্রগ, র্যাবিটকে, ফ্রগকে কোথায় রাখবা? হ্যাঁ, এখানে হচ্ছে সেম টপিক লেভেল হ্যাঁ, তো এটা দিয়ে ফুড চেন ফুড ওয়েভ কিছুই হবে না, ছাড়ো। এটাতে কোয়েশ্চেনটা যেটা জিজ্ঞাসা করেছে সেটাই অ্যান্সার করো, তাই। আচ্ছা, আর এখানে বলো ফ্রগ, গ্রাস হপার, গ্রাস, স্নেক, অ্যালগি, এখানে কাদেরকে তুমি সেম টপিক লেভেলে রাখতে পারবে? দেখো তো, গ্রাস আর অ্যালগি এরা দুজনেই প্রোডিউসার, এদেরকে রাখা যাবে না। ফ্রগকে স্নেক, আর হবে না, এটাই অ্যান্সার হবে।
হয়ে গেলো? থাক স্যার, ঠিক আছে। ঘুম পাচ্ছে অনেক এত